শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে আমার আজকের যে বিষয় সেটা হচ্ছে আমি আজকে না কালকেই আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি দিনের মধ্যে একবার অন্তত ভাবি যে যেরকম আমি আমার নিজের পড়াশোনা নিয়ে ভাবি আজকে কোনটা করব বা কিছু, সেরকম আমি এটাও ভাবি যে ইউটিউবে আজকে আমি কী ভালো কোন জিনিসটা শেয়ার করব। তো সেটা আমার মাথায় একটা চলে, কিন্তু বেশ কিছুদিন হলো স্পেশালি যবে থেকে হ্যাশট্যাগ আমরা সকলে উঠে গেছে, হ্যাশট্যাগ আমরা সকলে এখন আর আমরা আলোচনা করি না ওই বিষয়গুলো নিয়ে একসাথে, তবে থেকে দেখছি জীবনটা সত্যিই না মিস্টিক একটা ইয়েতে চলে। তবে থেকে দেখছি আমাকে না চিন্তা করতে হয় না, টপিক চলে আসছে কন্টিনিউয়াসলি। যে এই এতদিন আমি যে আলোচনা করলাম সব কিন্তু মানুষের রিকোয়েস্টেড, সবাই রিকোয়েস্ট করছে এটা নিয়ে কথা বলো, ওটার উত্তর দাও, তো সেগুলো আলোচনা করছে। আজকেই ভাবছিলাম যে আমাকে আর চিন্তা করতে হলো না, আমার কাছে টপিক চলে এলো, সেটা হচ্ছে যে সংঘমিত্রা রয়। এবার আমার সঙ্গে তো কারুরই আলাপ নেই, ওই হোয়াটসঅ্যাপ বলছি, ইউটিউবের ভিডিওর মাধ্যমে বা ওনাদের কমেন্টের মাধ্যমে আমি চিনি বা ওনার আমাকে ভিডিওতে চেনেন। তো ওনার আজকের টপিক নিয়ে আমি আলোচনা করছি। উনি আমাকে গতকালের একটা ভিডিওতে উনি কমেন্ট করেছেন যে টেম্পল নিয়ে বলো, মহারাষ্ট্রের টেম্পল নিয়ে বলো, গণেশজির যে টেম্পল, সিদ্ধিবিনায়কজির কথা বলো, তো মহালক্ষ্মীজির কথা বলো, সিদ্ধিবিনায়কজির কথা বলো। তাই ভাবছিলাম যে ওনাদের কথা কি বলবো, ওনাদের কথা স্পেশালি সিদ্ধিবিনায়কজির কথা, ওনার কথা বলা মানেই তো সিদ্ধি, সত্যিই তাই। ওনার সম্মতি না থাকলে বোধহয় বলতেই পারবো না। তো আমি আজকেই ভাবছিলাম যে উনি হয়তো চাইছেন যে আমি আলোচনা করি বা আমার মনের কথা আমি শেয়ার করি, তো সেটা নিয়ে চলে এলাম। খুব ফর্মাল যে আলোচনা করব তা না, একদম লিখে টিখে বা কবে কোন সালে তৈরি হয়েছে মন্দির সেরম নয়, কিন্তু আমার যেরকম ভাব আমি সেটা শেয়ার করছি। আর সংঘমিত্রা রয়কে অসংখ্য ধন্যবাদ, এরকম একটা সুন্দর টপিক। নাহলে হয়তো আমি নিজে থেকে কেননা আমি খুব একটা স্পিরিচুয়াল টপিক আলোচনা করি না, আমি কজ অ্যান্ড এফেক্টই আলোচনা করি। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ, উনি শুনতে চেয়েছেন বলে আজকে আমি ভগবানের কথা আলোচনা করছি। তো সিদ্ধিবিনায়কজির টেম্পলের কথা আমি কি বলবো, সেটা হচ্ছে যে এই যে আমরা বলি গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া, ওইটা দিয়ে আমি শুরু করি। এই যে মোরিয়া, এটা আমি প্রথমে ভাবতাম বোধহয় মৌর্য, সেই চন্দ্রগুপ্ত মৌর্য ওরম ভাবতাম। যখন আমি কলকাতায় থাকতে তো আমি অতটা গণেশজির ব্যাপারে যে কোনো পুজোর শুরুয়াত বা যে কোনো পুজোর সৃষ্টই কি বলবো উৎস হচ্ছে ভগবানের গণেশের পুজো দিয়ে, সেটা আমরা সবাই জানি, সেই গল্প আমরা সবাই জানি। কিন্তু বম্বেতে আসার পরে শ্রী বিনায়কের বা শ্রী গণেশের যে ভালোবাসা বা শ্রী গণেশের যে কি বলবো ওনার যে এক্সিস্টেন্স, সেইটা বম্বেতে না এলে বোধহয় আমি এরমভাবে বুঝতে পারতাম না গণেশ কি এরকম। আমরা মা কালো মা বা মা দুর্গা পুজো এগুলো আমরা অভ্যস্ত, গণেশকে যে এইভাবে মানুষ ভালোবাসে আমি বম্বেতে না এলে হয়তো জানতেই পারতাম না এইভাবে ভালোবাসে। তো দুষ্টু ছেলেরা, আমার মেয়ে যখন প্রথম জুনিয়র কলেজে ঢুকলো বলছে মা ক্লাসে সে ব্যাগ ছড়াছড়ি হচ্ছে, ক্লাসে হচ্ছে ব্যাগ ছড়াছড়ি হচ্ছে, এত দুষ্টুমি করছে, অত বড় বড় ছেলেরা সব বলছে কেউ একটা তার মধ্যে গণপতি বাপ্পা মোরিয়া যেই বললো সব ঠান্ডা, সব ব্যাগ ট্যাগ রেখে গেলাম। কি বলিস? বলে হ্যাঁ মা এইরকম, গণেশ হচ্ছে এখানকার বাচ্চা শিশু, ওনার ওই ছোট বেশ গণেশের বিনায়ক, এই শিশু বেশে, তার মূর্তিটাও তো বাচ্চাদের মতো। তো যাই হোক, এই হচ্ছে আমার তাকে চেনা। তো যখন আমার কর্তা বম্বেতে এলো, তো যখন আমরা আসিনি, তো আমার কর্তা এমনি না খুব হোম অ্যাটাচড, খুব কি বলবো বাড়ির একটা ভীষণ বাড়ি ফেরত আসার এরম একটা খুব ব্যাপার। তো বাড়ি যখন ফেরত আসতো একা, দীর্ঘ 2 বছর ও এখানে একা ছিল। তখন আমার মেয়ে ক্লাস 9-10 কমপ্লিট করবে, তারপরে যখন আদৌ ঠাকুর করে কমপ্লিট হয়ে যাবে এবার, তখন যখন শুরু হলো ওর স্কুলিং বা ওর কলেজ, এখানে জুনিয়র কলেজ, তখন দেখছি সাংঘাতিক। এখানে
এখানে ভর্তি করানো মানে আমাদের একটা সময় মনে হচ্ছিল তাহলে কি আমরা মানে তাহলে কি প্রসেনজিৎ ভাবছিল তাহলে কি ওরা আসতে পারবে না, তাহলে কি ওরা কলকাতাতে থাকবে, আমি এখানে একা থাকবো, আর এত ভালো ঈশ্বরের কৃপায় চাকরি ছাড়াও তো মুশকিল। ও তখন রোজ সিদ্ধিবিনায়কজির মন্দির, ও যেখানে থাকতো জায়গাটার নাম হচ্ছে ভক্তি পার্ক, ওয়াডালা বলে এখানে একটা জায়গা আছে, ওখান থেকে সিদ্ধিবিনায়কজির মন্দির দূর আছে, কিন্তু ভোরবেলা মানে ও অফিস যাওয়ার আগে চলে যেত ভোরবেলা। তো সেই সময় ও গিয়ে গিয়ে বসে থাকতো আর ভগবানকে বলতো যে ওদের আনিয়ে দাও, ওদের আনিয়ে দাও, মেয়ে আর বইটা, ওগুলো পরেও আমার সাথে শেয়ার করেছে। তো এদিকে আমরা যখন চেষ্টা করছি তখন আমি আর মাম্মাম বম্বেতে এসেছি, এই কলেজে গিয়ে খোঁজ নেওয়া, এখানকার নার্সিমঞ্জি আরও যে যে কলেজগুলোর কিভাবে হবে, এখানে মানে মারাত্মক, এখানে রেশন কার্ড থাকতে হবে, তারপরে ফ্রেঞ্চ জানতে হবে বা মারাঠি জানতে হবে, তো দুটোর একটাও মাম্মাম জানে না। আর তখন আবার নতুন করে ভর্তি করিয়ে মারাঠি শেখাবো কী করে, ফ্রেঞ্চ ওইটুকু সময়ের মধ্যে, তখন অলরেডি রেজাল্ট এবার বেরোবে করছে, রেজাল্ট বেরোনো মানেই ওই সময়টাই ভর্তি, একটা পাজল একটা কন্ডিশন তখন, কেননা ও ভর্তি না হলে তো আমাদের আশাও হবে না। মনের মধ্যে আমি কিন্তু চাইছিলাম কলকাতায় থেকে যাওয়া, সেটা আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি, কিন্তু ঈশ্বর যেটা চান বলে না যে সত্যি মানে বলে সিদ্ধিবিনায়ক সত্যি সিদ্ধিদাতা গণেশ, তার ডান দিকে সুর, বলে ডান দিকে সুর হচ্ছে কেন না সূর্যের দিকে, তো পাওয়ারের দিকে, সিদ্ধির দিকে। তো যাই হোক, তো সেই ভগবানের কাছে প্রসেনজিৎ রোজ এরকম যেত, যখনই সময় পেত ও ভোরবেলা গিয়ে বসে থাকতো আর বলতো বাবা মানে নর্মালভাবে চিন্তা করলে মনে হবে যে অ্যাবসার্ড, এখানে আসবে কি করে, এখন না মারাঠি জানে, না আমাদের এখানে রেশন কার্ড আছে, ও আরেকটাও এখানে লোন পেতে গেলে ওর ভর্তির, আমরা এক্স্যাক্টলি এখন মনে করতে পারছি না, তখন বোধহয় একটা এখানে এমনি স্কুলিংয়ের কলেজ এমনি টাকার কোনো ব্যাপার, ও না ভুল বলছি, ওটা MBA সময়, এইটা নর্মাল, এখানে রেশন কার্ড থাকতে হবে আর মারাঠি জানতে হবে এবং ফ্রেঞ্চ, এই সবগুলো হলে তবে ও একটা কোটায়, মানে কোনোটাই আমাদের নেই। তা যাই হোক, মানে অদ্ভুতভাবে, আর আমি তখন ভগবানকে বলছিলাম যে তোমার যদি ইচ্ছা হয়, আমার তো ইচ্ছা নেই বম্বেতে আসার, আমি কলকাতাতে থাকবো, মাম্মামের যান নাম্বার, মাম্মাম খুব ভালো রেজাল্ট করে বেরিয়েছিল, মামা তোকে জেবিএসে ভর্তি করিয়ে দেবো, ও তো থাকবে না, ও বলছে মা কলকাতায় কোনো সুযোগ নেই, বম্বে বাবার কাছে যাবো, এরকম একটা ব্যাপার স্বাভাবিক। তো যাই হোক, এই করতে করতে আর ভগবানের সঙ্গে তখন কথা বলা শুরু হলো যে তোমাকে তো চিনি না, তুমিই চিনিয়ে দাও ভালো করে, তুমি মায়ের ছেলে, মাকে চিনি আমি, তো ছোট থেকে মাকেই চিনি, মায়ের ওই কালো রূপ, আর সমানে বলতাম যে মার ছেলে হিসাবে তোমায় চিনি, তোমার এক্সিস্টেন্স আলাদা করে। তো যাই হোক, সেই অসম্ভবভাবে আমার মেয়ের ফ্রেঞ্চ শেখা এবং অদ্ভুতভাবে মানে ও যে পড়াশোনা মানে বলতে গেলে না এরকম প্রচুর, মানে আমার মেয়ে পড়াশোনা করবে কমার্স নিয়ে, তো কমার্সের যে কলেজগুলো সেই কলেজে হচ্ছে না, ওদের ক্রাইটেরিয়া মানে মিলতেই হবে, ফ্রেঞ্চ করতেই হবে, তো যেটাতে লাস্টলি হলো সেটা হচ্ছে ডিজি রূপারেল কলেজ। আর অদ্ভুত ব্যাপার, ডিজি রূপারেল যারা জানো তারা জানবে যে ডিজি রূপারেল কলেজ কিন্তু সায়েন্সের জন্য খুব বিখ্যাত, এই ঐশ্বরিয়া রাই এরা সব ডিজি রূপারেলের পাস আউট। তো আমার মেয়ে ডিজি রূপারেল শুনে মন খারাপ হয়ে গেছে, আমরা জানি না ভগবান কোনটা আমাদের জন্য রাখেন, তো ভগবানকে সিদ্ধিবিনায়কজিকে সমানে বলছি যে কেননা ভালো স্কুল কলেজ না হলে, এখন তো সবটাই ব্র্যান্ড, সবটাই যখন যেরম তখন সেরম, এটা আমাদের মায়েরও কথা, তো একটা ভালো কলেজে ভর্তি করি, এরকম একটা ব্যাপার। যাই হোক, ডিজি রূপারেলে ভর্তি হলো, খোঁজ নিয়ে জানলাম খুবই ভালো কলেজ, কমার্স বোধহয় 4 নম্বর 5 নম্বর, সায়েন্সে 1 নম্বর এরকম। তো মাম্মামকে সমানেই বোঝাতাম যে মাম্মা তোর এখানে ভর্তি হওয়ার মধ্যে নিশ্চয়ই ভগবানের কোনো ইচ্ছা আছে, মানে বিফোর ইউ, মানে তুমি যখন পাশ করে বেরোবে তার আগে তুমি প্রেয়ার করো ওই কলেজে যেন কমার্সের বাচ্চারাও পড়তে পারে, ওদের ফ্যাকাল্টিতে যেন কমার্স স্ট্রং হয়, মানে তো তাই হলো। আমার মেয়ে যখন কলেজ পাস করলো, মানে ও যখন বেরোলো, ততদিনে কলেজে কিন্তু কমার্স ফ্যাকাল্টি ভীষণ মানে স্ট্রং, এখন রূপারেল খুবই মানে কমার্সেও খুবই তো যাই হোক সবটাই না ওই কানেক্টেড। তো যাই হোক, সেই ভগবান কিন্তু আমাদের নিয়ে এলেন। তারপরে থাকা, কোথায় থাকবো, এমন একটা জায়গায় থাকবো,
মানে বম্বে শুনে না তখন একটু একটা ভিতরে ভিতরে চলতো, কেননা একটা বয়সের পর এসছি, ছোট বয়সে বরের হাত ধরে চলে আসা একরকম, আমি এসছি যখন তখন আমার 40 পেরিয়ে গেছে, মানে বুড়ো বুড়ো, তখন নতুন জায়গায় আসা, ল্যাঙ্গুয়েজ তো ইয়ে করা, তো যাই হোক ভগবানের সঙ্গে সবসময় একটা যে তুমি করিয়ে দাও এরকম। আর আস্তে আস্তে বুঝতে শিখলাম যেখানে তার মহিমা, মানে সিদ্ধিবিনায়কজির মহিমা। তো যাই হোক, যে বাড়িটায় নতুন ঢুকলাম, মানে আমি যখন বম্বেতে এলাম ততদিনে প্রসেনজিৎ একটা ফ্ল্যাট ঠিক করেছে, শিফট করেনি। তো এই যে এখানে আমরা থাকি, যে তো ঢুকলাম, যে বিশ্বাস করো ঢুকেই দেখলাম নতুন ফ্ল্যাট, এবং ওই ফ্ল্যাটটা আমরা চেঞ্জ করে এখন অন্য একটা ফ্ল্যাটে আছে। ওটাতে আমরা 14 বছর ছিলাম, 14 না 12 বছর ছিলাম। তো যখন ঢুকলাম কীরকম সিগনাল দেখো, আমরা ঢুকলাম, ঢুকেই দেখলাম রান্নাঘরে গণপতি সিদ্ধিবিনায়কজির পুজো হয়েছে, মানে ওদের গৃহপ্রবেশের যে পুজো, বাড়িওয়ালা যার বাড়ি উনি পুজো, সিদ্ধিবিনায়কজির ছবি দেওয়া রাখা কিচেনে। তো বুঝলাম যে গ্রিন সিগন্যাল, এই ফ্ল্যাটটা আমরা থাকবো বা এরকম একটা। তো সব কিছুতেই উনি জড়ানো। তো যাই হোক, যেটা বলছিলাম, গণপতি বাপ্পা মরিয়া। তো সেই মরিয়া কথাটা আমার ভীষণ মনে হতো, মরিয়া কেন বলে, মৌর্য মানে রাজা এরম কিছু। তারপরে দেখলাম যে না, মহারাষ্ট্রের সেই গ্রাম, আমি নামগুলো বলছি না, নাম আমি সবসময় ভুল বলি, তাই ভুল বলার থেকে না বলা ভালো। তো এই গ্রামে ওনার নাম হচ্ছে গোসাই, মরিয়া গোসাই, মানে আমি বোধহয় উচ্চারণটা ভুল করছি। ওনার নাম হচ্ছে, ছোট্ট শিশু জন্মালো মা বাবার কাছে, বহু বছর পর মা বাবার কাছে উনি জন্মান, এবং উনি প্রথম থেকেই বিনায়কজির আশীর্বাদে, মানে বিনায়কজির কাছে মানত করে এই বাচ্চা জন্মালো, এবং প্রথম থেকে শিশু বয়স থেকেই এই মরিয়া গোসাই বা উচ্চারণটা আমি হয়তো ভুল বলছি। তো যাই হোক, সে ছোট থেকে ভীষণ মানে গণপতিজির মারাত্মক ভক্ত, আর খুব স্পিরিচুয়াল। মানে ওনার গল্প যারা পড়বে তারা জানো যে ভীষণ স্পিরিচুয়াল, মানে উনি কারোর দিকে তাকালে তার রোগ সেরে যেত এরকম। তারপরে একজন অন্ধ একটি মেয়ে, যেখানে উনি দাঁড়িয়েছিলেন, মরিয়া গোসাই যেখানে দাঁড়িয়েছিলেন, ওখানে গিয়ে ওই অন্ধ মেয়েটি দাঁড়াতে ওনার চোখ ভালো হয়ে যায়। মানে এগুলো কিন্তু কোনো বলছে এখানকার যে মিথ বলছে, এগুলো মিথ নয়, এগুলো সব কি বলবো প্রমাণ আছে, তাদের উত্তরসূরিরা বা তাদের নেক্সট জেনারেশনরা সব এখানে রয়েছে এখনো। তো যাই হোক, এই এরকম দিন গেছে যে উনি সেই বহু দূরে ওনার গ্রামে ওই যে মূর্তি উনি পুজো করেন, বহু দূরে উনি হেঁটে হেঁটে যেতেন এরকম। তো একবার গেছেন ঝড় বাদলের দিনে, পাথর পড়ে না মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু উনি গিয়ে মন্দির না খুলে, দর্শন না করে উনি ফিরবেন না, ওনার ওটাই যে দরজা কীরমভাবে খুলে যাওয়া বা এরকম প্রচুর মিস্টেক। আর ওনার সঙ্গে মানে সিদ্ধিবিনায়কজির একটা অসম্ভব, বিনায়কজি মানে বিনায়কের গণেশজির কথা বলছি, তো এরকম একটা ভালোবাসার জায়গা। আর এত ওনার খুব স্পিরিচুয়াল বিভিন্ন রকম ইনসিডেন্টস রয়েছে ওনার। তো ওই মরিয়া গোসাই নামটা আমি যদি ভুল বলি একটু শুধরে দিও তোমরা। তো ওনার ওই স্পিরিচুয়ালিটি, ওনার এই ভালোবাসা ভগবানকে, তো তার থেকে না ভগবান ওনাকে দিয়েছিল যে আমার নামের সাথে তোমার নামও উচ্চারণ হবে। ওই তখন থেকেই কিন্তু কি বলবো, এনার আরও অনেক গল্প আছে, কেননা সবটা ইন ডিটেল না জানলে না মানে ঠিক মতো বলা। আমি যদিও কিছুটা শুনেছি, কিছুটা পড়েছি, বলে যে ওনার নাকি সারা জীবন না একদম অনেকটা বয়সে, আমি ইচ্ছা করে বয়সটাও বলছি না, কেননা বলা যায় না কিসের থেকে কি কমেন্ট আসে। আমি কাউকে না প্রভোগ করতে চাই না, যে আমার কোনো একটা কথায় কেউ যদি ভুল কমেন্ট করে আমার ক্ষতি তারও ক্ষতি, তাই আমি বয়সটা বলছি না। তবে এইটুকু মেনশন করছি, এই মরিয়া গোসাই গুরুর নির্দেশ পেয়ে একদম জীবনের মানে শেষের দিকে গিয়ে উনি কিন্তু বিয়ে করেছিলেন, এবং অদ্ভুতভাবে ওনার চিন্তামণি মানে গণেশের নাম থেকেই গায়ে কাটা দেয় ওনার ছেলে হয়েছিল। এবং বয়সটা তোমরা যারা পড়াশোনা করে নিজেরা জেনো, মানে আমার মুখ থেকে না জানা ভালো, কেননা ওই যে বললাম আমি বলবো তারপর পট করে কেউ একটা কমেন্ট করবে, তাতে ক্ষতি হবে, আমি চাই না সেটা। তাই তোমরা নিজেরা যদি ইচ্ছা থাকে তোমরা পড়ে জেনে নিও। তো ওনার ওই শেষ বয়সের দিকে ওনার গুরুর নির্দেশনা বিয়ে হয় এবং সন্তান আসে। সেই সন্তান কিন্তু স্পিরিচুয়াল ছিল, গণেশের নামেই, ভগবানের নামেই তার নাম চিন্তামণি হয়েছিল। তো যাই হোক, এনাদের প্রচুর মহারাষ্ট্রে এনাদের অবদান। তো
তো তারপর থেকে ওই মঙ্গল মূর্তি মৌরিয়া, গণপতি বাপ্পা মৌরিয়া, তো এই বাপ্পার সাথে মৌরিয়ার নাম জুড়ে গেল। আর এদিকে আবার সবটাই তো মিস্টিক, সবটাই হচ্ছে ওই যখন ঢেউ ওঠে, তখন ঢেউ তো একটা জায়গায় ওঠে না, ঢেউ তো পুরো সমুদ্রে ওঠে। এও তাই, ল্যান্ডটা পুরোই তখন নড়েছিল যখন এই সুপ্রিম ব্লেসিং নেমেছিল। এদিকে এটা বলছি পুনা সাইডের এই ঘটনাটা, মানে এই মরিয়া গোসাইয়ের কথা, মানে পুনা সাইডের একটা গ্রামের কথা। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে বম্বেতে, মানে আরেকটু এই দিকে, এখানেও বম্বে তখন সবে সবে বম্বে হচ্ছে, মানে ফাইন্যান্সিয়াল ব্যবসা বাণিজ্য হতে শুরু করেছে। সেই সময় একজন দম্পতি, একটা কাপল, তাদের বাচ্চা হয় না, তারাই সিদ্ধিবিনায়কজির কাছে ওই মানত করেছিল যে বহু বছর তাদের সন্তান আসে না, মানে সন্তান ছিল না, মানে হবেই না এরকম একটা ব্যাপার। তখন সিদ্ধিবিনায়কজির কাছে তারা করে এই বাচ্চা হয়েছিল তাদের, এবং ওনারা এই মন্দির তৈরি করেন। মন্দির খুব ছোট্ট ছিল, বহুকাল আগের কথা। তারপরে বলে একটা অদ্ভুত কথা, মানে সত্যি গায়ে কাঁটা দেয়, বলে এই মন্দির বা বাপ্পা মানুষের সৌভাগ্য আনতে আনতে এই মন্দির সৌভাগ্যশালী হয়ে গেছে। মানে সেই সঞ্জয় দত্তের, আমরা জানি সঞ্জয় দত্তের কেস, অমিতাভ বচ্চনের বিভিন্ন রকম, ওই এরা প্রত্যেকেই কিন্তু এই মন্দিরের প্রতি, মানে কি বলবো, মানে ইভেন অ্যাপলের যে সিইও, অ্যাপল কোম্পানির যে সিইও, এইসব বড় বড় মানুষরা সবটাই আমরা যদি পড়াশোনা করি আমরা দেখতে পারবো যে কিভাবে প্রোটেকশন কাজ করে বা প্রোটেক্টিভ ফোর্স মানুষের চেহারায় আসে, ভগবান মানুষকে দিয়ে করায়। তো বলে এই মন্দির সবাইকে সৌভাগ্য দিতে দিতে সৌভাগ্যশালী হয়ে গেছে। আজকে সেই ছোট্ট মন্দির আজকে 5 তলা মন্দির, এক একটা তলায় তাদের এক একটা, প্রথম তলায় হচ্ছে ভগবানের ওই আইডল বা ভগবানের স্থাপনা, যেখানে আমরা যাই, যেখানে এসে মানে ওখানে সাষ্টাঙ্গ দিলেও মনে হয় যেন ভগবানকে জড়িয়ে ধরার মতো, এতটা সেন্সেশন। যারা যাওনি আমি বলবো একবার সিদ্ধিবিনায়কজির কাছে ঘুরে যাও। তারপরে দোতলায় একরকম করতে করতে 5 তলায় অফিসিয়াল পারপাস সেই সমস্ত, আর লাস্টে যেটা 5 তলায় 5th ফ্লোরে ওদের কিচেন। সেই কিচেনে মানে লাড্ডু বানানো হয়, মানে যখন কোনো স্পেশাল পুজো হয় তখন তো প্রচুর, আর এছাড়া সারা বছর বলছে যে এখানে নাকি 30,000 লোক নর্মালি, খালি থাকে না, সবাই সিদ্ধি চায় জীবনে না, 30,000 লোক নর্মালি, আর একটু যদি উৎসব 2 লাখ ক্রস করে যায়। আর এটা হচ্ছে স্মার্ট টেম্পল বলে, মানে যেন স্মার্টফোন, এইটা হচ্ছে স্মার্ট টেম্পল, মানে এখানকার প্রোটেক্টিভ ফোর্স বা এখানকার যে কম্পিউটারাইজড সিস্টেম বা এখানকার সিসিটিভি ক্যামেরা বা এখানকার সোলার প্যানেল, মানে এনার্জি জেনারেট করে ইলেকট্রিক, তোমরা এলে দেখবে যে বড় বড় টিভি সমস্ত করা মন্দিরে। অত ভিড় সামলে যেতে যেতে ততক্ষণে হয়তো আরতি হয়ে গেল, ওই টিভিতে বাইরে প্রজেকশানে দেখানো। তো এইরকম মানে বলছে না যে সৌভাগ্য বিলোতে বিলোতে মন্দির হয়ে গেছে সৌভাগ্যশালী, মানে মন্দির হয়ে গেছে অতজন মানুষের। আমার এক বন্ধু ছিল না, মানে আছে, সরি, সে আমায় বলতো যে কি করে পুজো করবো, আমার তো বাড়িতে জায়গা নেই। আলাম তুই যদি অন্য মানুষের মানে জন্য প্রার্থনা করিস, তোর কখন নিজের জায়গা, নিজের সৌভাগ্য এসে যাবে। এই মন্দিরের কথা বলতে গিয়ে আবার ওটা মনে হলো যে যখন আমরা অন্য মানুষের কথা ভাববো, তখন নিজেদের ওই আলো, যখন আমি অন্য মানুষকে আলো দেখাবো, তখন সেই আলোটা কিন্তু শুধু তার জীবনে পড়বে না, আমার জীবনেও পড়বে। তো এইটা মন্দিরের কথা বলে যে মন্দির সৌভাগ্য দিতে দিতে সেই মন্দির এখন এত বিশাল। আর আরেকটাও কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এই মন্দিরে যে ডোনেশন যে বক্সগুলো, তোমরা এলে জানতে, আর যারা গেছো তারা তো নিশ্চয়ই জানো, ওখানে যদি সামান্য কিছু দাও তাহলে নিশ্চিত জানবে ওটা কিন্তু মানুষের কাজে লাগে। তো এইগুলো আমি আর ডিটেল তাহলে তো খাতা বই নিয়ে বসতে হবে, কিন্তু একটু পড়াশোনা করলে বা একটু খোঁজ নিলে তোমরা জানতে পারবে যে সিদ্ধিবিনায়কজির মন্দির এমন একটা মন্দির যেখানে আমরা যে যখন যতটুকু সম্ভব তিনি আমাদের দিয়ে নিয়ে নেন, সেটা দিয়ে কিন্তু কাজ হয়। মানে এই যে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে কত কত মানুষের, তারপরে স্টুডেন্টদের একটা সেকশন অফ স্টুডেন্টসদের এখান থেকে, মানে প্রচুর বড় বড় কাজ হয়। তো আমি আর ডিটেল যাচ্ছি না, আমারও ভগবানকে কিছু উপহার, তোমার জিনিস তোমায় উপহার দেবো বলেছিলাম, তো সেটা ভগবান আমাকে দিয়ে করিয়ে নিয়েছে।
তো সেটা বহুকাল আগের কথা, মানে আজ থেকে 14 বছর আগের কথা বলছি, যখন এখানে আসবো। তো সেটাই বলছি, মানে আমি দেখেছি এরকম যে গণেশকে এখানে কিরম, এই যে 12টা মানে 10টা দিন যে গণেশের যে সিদ্ধিবিনায়কজির পুজো এখানে হয়, দেখেছি যে এখানে তো কোনো ছুটি টুটি হয় না, কারণ এখানে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, তো মানে এখানে অর্থনীতিটাই আসল, মানে এখানে লোকে রোজ কাজ করে। এখানে সিদ্ধিবিনায়ক ওই একটা দিনই ছুটি থাকে, যেদিন ঘট স্থাপনা হয় আর যেদিন নিরঞ্জন হয়, মানে মেন যে 10 দিনের দিন, সেদিন সবাই পারতপক্ষে একটু তাড়াতাড়ি চলে আসে, কারণ খুব ভিড় হয় সেদিন। তো এই যে 10টা দিন যারা বাড়িতে আমরা যারা পুজো করি, প্রথম যখন জানতাম না, তখন ঠাকুরমশাই এনে পরে ধীরে ধীরে জানলাম যে এখানে হচ্ছে ওই মা গৌরীমার গৌরী পুজো হয় এই সময়। তো এক এক সময় এক একটা নিয়ম হিসেবে কেউ 2 দিন পরে করে, কেউ 3 দিন পরে এরম করে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে মায়ের থেকে পারমিশন নিয়ে ছেলেকে নিজের কাছে কদিনের জন্য নিয়ে আসা, এবং ওই রকম আদরে এখানে কিন্তু পুরুত মশাই ডেকে কেউ পুজো করে না, নিজেরা করে। অদ্ভুত, কেউ 10 দিনও রাখে, মানে আমি মাত্র 1.5 দিন রাখি। আমার মনে উনি সবসময় রয়েছেন, কিন্তু আমি বলছি আইডল ভগবানের, তাকে ওই 1.5টা দিন পুরো নিজে পুজো করা, নিজেই আরতি করা, গান গেয়ে, তারপরে নিজেই মালা গেঁথে বা মালা কিনে, যাই হোক খাবার দাবার, বাড়ির ছেলে বা এলে যেরকম হয় ওরকম, এখানে ওই পুরুত মশাই ডেকে ওরম নয়, মানে একদম মানে ঘরের ছেলের মতো। তো ওটাই বলছি যে সিদ্ধিবিনায়কজি যে এখানে, মানে লোকে হয়তো বলবে যে হ্যাঁ আমাদের তো কালী ঠাকুরও তাই, 100 বার আমরা তাই, কিন্তু বিনায়ককে, সিদ্ধিবিনায়ককে যে এরকম মানুষ ভালোবাসে। ট্রেন, আমি ট্রেনের কথা বলছি, লোকাল ট্রেন, এখানে ট্রেন হচ্ছে লাইফ লাইন। মানে আমি যখন এক্সিবিশনস করতাম, প্রথম প্রসেনজিতের সাথে ও অফিস যাওয়ার সময় আমাকে নামিয়ে দিয়ে যেত রাত্রিবেলা, আমার 8টায় হল বন্ধ হয়ে যেত, আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতাম। প্রসেনজিৎ ওই সাউথ মুম্বাই থেকে আসবে, ভিড় বা ট্রাফিক, আনপ্রেডিক্টেবল ট্রাফিক, সেই ট্রাফিক ইয়ে করে ও পৌঁছতো অনেক পরে, আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, মানে আমার মেয়ে হয়তো কলেজ থেকে বাড়ি চলে গেছে, মা বাবা বাইরে, এরকম। তো ধীরে ধীরে সবাই বললো যে বাইরেও যাওয়ার চেষ্টা করো না, যদি এখানে কাজ করতে হয় লোকাল ট্রেনটা চেষ্টা করো। তো এরকম অনেক মানুষ আছে যারা গাড়ি স্টেশনে রেখে ট্রেনে যায়, আবার ফেরার সময় ওইটুকু স্টেশন থেকে বাড়ি অবধি গাড়ি করে, এরকম প্রচুর অভিজ্ঞতা আছে। তো যখন ওই এক্সিবিশনে যেতাম তখন দেখতাম ট্রেনে, মানে ট্রেনের মধ্যেই ধরো কিছু একটা ভালো খবর পেয়েছে বা কিছু, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, আর সেটা সকলে নির্দ্বিধায় নির্বিবাদে, মানে একজন বলবে তো সারা ট্রেন। আমি না তখন খুব অবাক হতাম যে এরকম ভালোবাসে, আর গণপতিজির কথায়, বিনায়কের কথায়, সিদ্ধিবিনায়কের কথায় না মানুষ একদম যেন ওই হয়ে যায়, মানে একটা অদ্ভুত। তো এইরকম মানে বম্বেতে দেখলাম চোখের ওপর যে ভগবানকে আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু এইভাবে ছেলে রূপে ভালোবাসা। আর যখন মন্দিরে আমরা যখন ঢুকি বা আমরা যখন বেরোই, ওই প্রসাদ দিয়ে বেরোনো বা ভীষণ, মানে কি বলবো, মানে অসম্ভব একটা, মানে একটা সৌন্দর্য যাকে বলে। সব কিছুই তো, ভালোবাসাও তো একটা আর্ট, ভালোবাসাও কেউ দানব করে ভালোবাসে, একদম ঘাড়ে চেপে ওই করে, আবার কারোর ভালোবাসা খুব সাটেল। তো এখানে ওই রকম, মানে খুব যে একটা মাইক বাজিয়ে গান বাজনা ওরম নয়, কিন্তু এত ভালো। এখানে সেলিব্রিটিদের মানে দেখি বা আলোচনা শুনি যে এরকম অনেক সেলিব্রিটি আছে যারা বিনায়ককে বলে মানে নিজে হাতে তৈরি করে, মানে অনেক মাস ধরে তৈরি করে, গ্রুপে বন্ধুরা মিলে একটু করে তৈরি করে, গণপতি ওই পুজোর দিন পূজা হচ্ছে। তো ওই রকম। তো সিদ্ধিবিনায়ক টেম্পলকে নিয়ে আর আমি কী বলবো, তো এইটাই যে ওনার সুরের কথা বলে, তৈরি হয়েছিল ডান দিকে, এবং বলছে পাওয়ার, মানে সুরটা যাচ্ছে ডান দিকে, মানে সূর্যের দিকে, সব থেকে বেশি পাওয়ারফুল হচ্ছে সূর্য। তো সিদ্ধিবিনায়কজিকে যারা ভালোবাসবে তারা ওই পাওয়ারফুল। এবার কথা হচ্ছে যে পুরোটাই আমাদের, মানে এরম নয় যে ভগবানকে বলে দিয়ে এসে আমি আমার মতো অসভ্যতা করলাম, আমি আমার মতো রাগ করলাম বা আমি আমার মতো, তা না। সিদ্ধিবিনায়কজির টেম্পলে যাওয়া মানে নিজেকে ওই করে আসা, বাবার অরায়, যে তোমার অরায় আমি যেন থাকতে পারি, আমি যেন ওই রকম। তবে এরকম প্রচুর অভিজ্ঞতা আছে যে এমন সময় গেছি, মানে কি বলবো, সবটা বলা খুব মুশকিল হয়। তো
তো একটু ভোরের দিকে গেলে একটু খালি থাকবে। প্রসেনজিৎ টিকটিক করতো একটা সময়, কিন্তু তারপর যখন দেখেছে যে না আরে তো না এরকম, তখন আর ঠাকুরের কৃপায় আর বলে না। তো আমায় বলতো যে হ্যাঁ তোমরা আসার আগে 2 বছর ধরে আমি যাই, একটা টাইমের কথা বলেও, এবং কথাটা খুব ঠিক। মানে ওই 6টা 6:30টার পরে গেলে খুব ভিড় হয়, অত লাইন, সে স্নেকের মতো লাইন ঘুরে ঘুরে যাচ্ছে, অত সময় করে তোমরা ভোরবেলা যেতে পারো না। আর আমি ভোরবেলাটা না আমি একটু অ্যাভয়েড করি, কারণ আমি তো লেন্স পরি চোখে। ও আমায় বলবে তুমি তো গাড়িতে যাবে, মানে যখন আমি কিছু বছর আগের কথা বলি, তোমার কি আছে, তুমি যাবে, তুমি ঘন্টাখানে গাড়িতে যেতে যেতে সময় লাগবে, ওখানে গিয়ে তুমি আমি থাকবো তো তোমার লেন্স পরার। লোককে না বুঝিয়ে তো বলতে পারি না, আমার চোখে লেন্স না থাকলে আমি কি করবো। আমি তখন ভগবানকে বলতাম, মানে বিনায়ককে বলতাম, সিদ্ধিবিনায়কজিকে বলতাম যে তুমি তো জানো আমি তো, আমার অসুবিধা হয়, আমি অত ভোরে যেতে পারি না, ভিড় যদি তুমি চাও আমাকে দাঁড় করিয়ে রাখবে, আমি কি করবো বলো, আমি তো ভোরবেলা। তো প্রসেনজিৎ একটু প্রথম থেকে বিরক্ত হতো, কিন্তু যতবার গেছি তোমরা বিশ্বাস করবে না, বেলায় গেছি, বেলায় খালি গেছি, মাথা ঠেকিয়েছি। অদ্ভুত ব্যাপার যে আমি জানি না, আমি ভিডিওতে এই কথাগুলো বলবো কোনোদিনও ভাবিনি, এগুলো একদম ইনারমোস্ট কথা। যতবার গেছি সবাইকে না ওই ঠেলে ঠেলে, এত ভিড় হয় সরিয়ে দেয়, যাও যাও যাও, মানে যাইয়ে দাঁড়াতে দেয় না। কিন্তু দাঁড়াতে দিয়েছে, তবে দাঁড়াতে দিয়েছে মানে আমি যে একদম দাঁড়িয়েই গেছি এরম না, আমি খুব ডিসিপ্লিন, মাথা ঠেকিয়ে প্রণাম করে ভগবানের কাছে, আমাকে তাড়িয়ে দেয়নি যে না যাও যাও যাও, ওরকম করেনি। দাঁড়িয়েছি ওখানে, মাম্মাম প্রসেনজিৎ, আমরা দাঁড়িয়ে ভগবানকে দেখে, তার দিকে তাকিয়ে, তার রূপে তো একদম মানে কি বলবো। প্রত্যেকবার গেছি বলেছি যে আরও যেন ভালো হতে পারি, তোমার অরায় যেন থাকতে পারি। একবার সে আবার যখন ওই বলিউডে যখন আমি স্ক্রিন প্লে বানাই, তোমরা জানো কোভিডের আগে তো মারাত্মকভাবে লেখালেখি, তখন খুব প্রোডাকশানে যাওয়া আসার, এখন অনেকটা সে কারণ আছে, যাই হোক তখন খুব, তো মোটা 12খানা 14খানা গল্প রেজিস্টার করা হয়ে গেছে। তো সেই খাতা নিয়ে গেছি একবার, এত বড় খাতা, যে মোটা খাতা, সেই খাতা নিয়ে খাতাটা ওদের দিয়েছি যারা মন্দিরে পুজো নিয়ে ভগবানের চরণে ছুঁয়ে দিয়েছে। তো এইরকম মানে সিদ্ধিবিনায়কজি হচ্ছে একদম, সে মানে সুপ্রিম কনসিয়াসনেস। আর ভোরবেলা যদি সত্যি আমার মতো বেলায় যেতে যেও না, ভোরে গেলে খুব সুন্দর, ভোরের যে আরতিটা, মঙ্গল আরতি, মানে দেখার মতো। তখনও সূর্য সবে উঠেছে, সেই মন্দির জুড়ে হাজার লোকের ভিড়, আর ভগবানের গান, গজাননা গজাননা, সেই মানে বলে বোঝাতে পারবো না, সেই মানে সারাটা মন্দির ভাইব্রেট করছে ভগবানের গানে, আর বড় বড় ঢাক বাজছে। ঢাকের আওয়াজটা এখানে অন্যরকম, মানে আমরা যখন বাংলায় ছিলাম, আমি বাংলার যে ঢাকের আওয়াজ আর এখানকার ঢাকের রিদমটা একদম অন্যরকম। তো মানে সেই মানে নিজেকে ঠিক রাখা না, খুব ওই এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল করে ঘোরা, সেই ঘুরছি, বাবা প্রসেনজিৎ বলছে মাথা ঘুরবে, তো ঘুরছি, মানে মনে হচ্ছে ওনাকে চক্কর দিচ্ছি এরকম। তো সুপ্রিম কনসিয়াসনেস। তো যাই হোক, এই আর বাইরে সেই ইঁদুর বড়, সেই তার কানে কথা বলে এলে ভগবানের কাছে পৌঁছয়। তা আমি বলি তো আমিও তো ইঁদুর, আমার কথা তো শুনবে, এটা যার যার বোধের ব্যাপার। আমিও বলেছি তার কানে, বলি না, লাইন লেগে যায় কানে। আর তারপর মন্দিরের মধ্যে রয়েছেন হনুমানজি, তার সাথে কথা বলা। এখন একটুখানি ইয়ে করে দিয়েছে, এত ভিড় প্রথম দিকে, আজ থেকে 13-14 বছর আগে যখন গেছি তখন একটু খালি ছিল, বসতে পারতাম, এখনও বসা যায়, একটু অন্যরকম হয়েছে এখন। তো সেটাই বলছি, সিদ্ধিবিনায়কজি ওই মানে সিদ্ধি, মানে যে কোনো কাজের আমি যদি ভাবি কি জানি হবে কি হবে না জানি না, চলো সবাই বলছে ঘুরে আসি, একরকম। আর আমি যদি বলি যে না, আমি যখন যাচ্ছি হবেই, তুমি আমায় সিদ্ধি দেবেই, তো সিদ্ধিদাতা তো ওনার। তো এই হচ্ছে ব্যাপার, এই বললাম, আর কি বলবো। সে বিশাল 5 তলা এক্সিবিশন করে যখন ফিরছি, তখন দেখছি মানে ক্যামেরায়, তখন মোবাইলটা, বড় ফোনটা আমার হয়েছে, ওই ট্যাক্সিতে করে ওই দাদার স্টেশন অবধি যাবো, আর মুখটা এরকম ঘুরিয়ে দেখছি, আর সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে, মনে হয় সূর্য ওঠে মন্দির থেকে, আবার সূর্য অস্তও যায় মন্দিরে, যেন বাবার পারমিশনে উঠছে, আবার বাবার কাছেই তিনি রেস্ট নিতে আসছেন, ওরকম। সেই লাল ছবি তোলা,
তো আমি আসলে সেটিং সানের ছবি খুব একটা তুলি না, তো ওই রকম মানে এত সুন্দর, কতবার এক্সিবিশনে বসে আছি। স্বার্থে নয়, আমি দেখতাম যে এক্সিবিশনে যখন স্টলে ধরো আমরা করছি, খুব খারাপ সেল, মানে সারাদিনে ধরো ভালো সেল হলো না, তো দল বেঁধে মহিলারা সব সিদ্ধি ব্যানার্জির কাছে যাওয়া যে ভালো যেন সেল হয়, ওরম নয়। তবে সেটাতে কোনো অপরাধ নেই, মা বাবার কাছে সব বলা যায়, সেটাতেও কোনো অপরাধ নেই। কিন্তু হ্যাঁ, তখন মনে হতো একদম কাছে, মানে যে হলটার কথা বলছি সেটা প্রভাদেবী, মানে যেখানে ইয়েটা একদম মন্দিরের গায়ে বিশাল হল, তো ওখানে গেলে একটা টেন্ডেন্সি বাবার কাছে একটু, বিনায়কজির কাছে একটু ঘুরে, কিন্তু এত ভিড় হয়। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। সবাইকে বলবো একবার ঘুরে এসো, অসম্ভব পাওয়ারফুল, অসম্ভব, মানে যতটা পাওয়ারে নিজেকে বিশ্বাসে ওই রাখবে ভগবান ততটাই সিদ্ধি তোমায় দেবে, মানে এরকম, মানে যতটা তুমি বিশ্বাস করবে তার ভগবান তোমাকে অতটাই দিয়ে পাঠাবে পাওয়ার। তো এই হচ্ছে ব্যাপার। তো আর কি বলবো, আর কিছু বলার নেই। আরেকদিন মহালক্ষ্মীজি, মা যদি কৃপা করেন, আরেকদিন ওনার কথা বলতে আসবো। তবে অদ্ভুত ব্যাপার, ওই মন্দিরে আমি আজ অব্দি যাইনি। আমি দুটো মন্দিরে যাইনি, খুব ফেমাস মন্দির বম্বেতে, একটা হচ্ছে বাবলনাথ মন্দির, আমাদের খুব ইচ্ছা যাওয়ার, এখনও পর্যন্ত গিয়ে উঠতে পারিনি। তো এরম নয় যে বাবা আমাকে ইনভিটেশন কার্ড পাঠাবে তুই আয়, তারপর ওরম নয়, আমার ইচ্ছে কোনো কারণে, আমারই দোষ, গিয়ে উঠতে পারিনি। আর মহালক্ষ্মীজির মন্দিরে, এই দুটো মন্দিরে যাওয়া হয়নি। তো আসবো তোমাদের কাছে আলোচনা করতে। তো তার আগে যদি মা বাবা যদি কৃপা করেন, যাওয়ার তো ইচ্ছা সবসময় রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর তবে আরেকটাও কথা তোমাদের সাথে শেয়ার করি, আমি যখন খুব ছোট ছিলাম তখন ভীষণ একটা মন্দিরের একটা ব্যাপার ছিল আমার। তো সবাই বলতো যে এখন কি মন্দির যাওয়ার এত বয়স, বুড়ো হোক তারপর যাব, মানে তারপর যাবি। তো আমার সাধু দাদারা আমায় বলতেন যে না, এরকম না, যখন ইয়াং থাকবি তখনই যাবি, বুড়ো হলে যেতে ইচ্ছা করবে না। সত্যিই তাই, মানে বুড়ো হলে না, মানে বয়সের সাথে, যদিও আমি ভাবি না, আমি ভিতরে আমার ইউথফুল, আমি অনেক ইয়াংদের থেকে ভালো, আমার ওইটা এনার্জি আমার কিছু নতুন করার। তো কিন্তু তার সাথেও ফিজিক্যাল স্ট্রেংথ একটা থাকে। তো আজকাল আর আগে যেরকম ঠাকুর বলছেন না যে জোর সোর করে যেতে হয়, জোর সোর করে, ইচ্ছা করছে না আজকে যাব না, থাক কালকে, ওরকম জোর সোর করে যেতে হয়, সেইটা না, যেহেতু ফিজিক্যালি একটা বয়স এসছে, এখন আগের মতো এখন বাড়ির থেকেই, মানে বাড়ি মন্দির মনে হয় এখন। তো যাই হোক, সবটাই সিদ্ধি বিনায়ক, মঙ্গল মূর্তি মরিয়া, আমাদের মা, সবটাই আমাদের এখানে, এটাই হচ্ছে আসল সিদ্ধির স্থান, উনি এখানেই আসেন। তো এটা যদি আমরা পরিষ্কার রাখতে পারি, তাহলে সবার পক্ষে তো সিদ্ধিবিনায়কজি, এখন যদি আমি বলি যেতেই হবে, সেটা বলাটা, হ্যাঁ গেলে একবার ওনার সঙ্গে, ওই স্থান মাহাত্ম্য একটা আছে না, এত এত মানুষ ওখানে বা একই নাম করছেন, তো একটা স্থান মাহাত্ম্য থাকে। কিন্তু এরম নয় যে যেতে পারছি না বলে বিরাট, তা নয়, বাড়িতে থেকেও তার কাছে বলা যে তুমি তোমার ওই চেহারাটা একটু দেখাটাও আমার মনে হয় মানে খুব সুন্দর, লাল রঙের ভগবানের ওই, তো লাল হচ্ছে সুপ্রিম কনসিয়াসনেস, তো সেটাই বলছি। তো এই হচ্ছে, আর কি বলবো, আর কিছু বলার নেই, এটুকু বললাম। আর সঙ্গমিত্রাকে থ্যাংক ইউ বললাম যে টপিকটা দিলেন, আমাকে আর ভাবতে হলো না যে কি আলোচনা করব, জ্ঞান সমুদ্র বা এক্সপিরিয়েন্সের সমুদ্র, তো তার থেকে এক আজলা খুঁজে বার করে তো বলতে হয়। তো এইভাবে ঈশ্বর কৃপা করে সবাই টপিক দিচ্ছে, এর আগের দিন দিল, তার আগের দিন প্রমাণেই টপিক আসছে, আর আমি আলোচনা করছি, যেন মনে হয় একটা টুগেদারনেস, একটা কোথাও ঢেউ উঠছে, মানে কনসিয়াসনেসের ঢেউ কোথাও উঠছে। যদি বা হ্যাশট্যাগ আমরা সকলে নেই, কিন্তু তাও বলছে না যে তোমার ইচ্ছেটা কিন্তু, বা তোমার ডিজায়ার যেটা, সেটা কিন্তু সারফেস করবে, সেটা দেখতে পাচ্ছি। যে টপিক বোধহয় আগে আসতো না, তাও কম, এখন তো দেখছি রোজই টপিক আসছে কিছু না কিছু, আর বক বক করছি। তো ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো ওই কজে থেকো, কজই হচ্ছে সিদ্ধি, কজই হচ্ছে বিনায়কজি। তো আমরা যদি কজে থাকতে পারি, তাহলে কিন্তু ওনার সাথে থাকা। তো মঙ্গল মূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া।